আম্মু, খোদায় দোহাই লাগে, আমি বিয়া করুম না। ভাবা দে, এটা তোর আব্বুর ডিসিশন। এখানে আমি কিছু করতে পারবো না। আম্মু, আমি এখনো অনেক ছোট। আমি চাচ্ছি। আম্মু, আমাকে এত ছোটবেলায় বিয়ে করাই দিলে আমি মইরা যামু। এমন সময় কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। ওই কোন শালারে আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলি? অ্যাঁ, আমি বিছানায়? তার মানে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? যাক বাবা, বেঁচে গেছি। অন্তত পক্ষে বিয়েটা তো আর করা লাগবে না। বিছানা থেকে উঠতে যাব, কি ব্যাপার, আমার কাপড় চোপড় ভেজা কেন? ওই রিয়ানি, তুই আজকেও আমাকে পানি মারছস? তো কি আদর করবো নাকি? হুম হুম, সে কখন থেকে ডাকতেছি, বারবার ঘুমের ঘর থেকেই বলছিস আমি বিয়া করুম না, আমি বিয়া করুম না। তাই বলে পানি মারবি? পানি মারছি, বেশ করছি। তারপর বালতিতে বাকি যতটুকু পানি অবশিষ্ট ছিল সেটাও মেরে দিল। উফ, এই মেয়ের জ্বালায় আর পারি না বাবা। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। হ্যালো জনগণ, আসেন পরিচিত হয়ে নিই। আমি সাইদ, ডাকনাম সাদ। আর এতক্ষণ যার সাথে ঝগড়া করছিলাম ও হচ্ছে আমার একমাত্র চাচাতো বোন। আর আমরা দুজনেই ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। যদিও রিয়া আমার 1 বছরের সিনিয়র, কিন্তু আমাদের এলাকায় সবাই আমাদেরকে যমজ ভাই বোন বলেই সম্বোধন করে। আর এতক্ষণ যে আমাদের ঝগড়াটা উপভোগ করলেন, এটা আমাদের রোজকার ঘটনা মাত্র। আসলে ওই পেতনিটা আমাকে রোজ সকালে পানি মারবেই। আরে রিয়াকে আমি পেতনি বললাম বলে আপনারা আবার ওরে পেতনি ভাইবেন না। সত্যি বলতে রিয়া কিন্তু অনেক সুন্দরী। তার রূপের প্রশংসা করা শুরু করলে গল্প আর শেষ হবে না। তাই আর বাংলা সিনেমার মতো গল্পের নায়িকার এত প্রশংসা করুম না। যাক বাবা, আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্রেশ হয়ে গেলাম। নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। গলা ফাটাইয়া, কি রে পুতলা, তোর হইছে? রেডি হয়ে রিয়ার কাছে গিয়ে মাথায় একটা গুতা মাইরা, ওই তোকে কতবার বলেছি তুই আমাকে পুটলা বলবি না। তুই বললেও আমি তোকে পুতলা বলেই ডাকবো। অ্যাঁ, নিজে তো দেখতে একেবারে কার্টুনের মতো। কি? তুই আমারে কার্টুন করলি? আমি এক্ষুনি ছোট আম্মুর, মানে আমার আম্মু কাছে বিচার দিব। তা যা না, মানা করছে কে? কথাটা বলার সাথে সাথে রিয়া বিদ্যুৎ গতিতে আম্মুর কাছে যেতে লাগলো। এই রে, কাম সারছে। এখন আম্মুর কাছে বিচার দিলে তো আমার পকেট খরচ টাকা বন্ধ কইরা দিব। আমি ফুট কইরা মন্ডারে একেবারে নরম কইরা রিয়ানির রে কইলাম, রিয়া। মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে গিয়ে, শোন, আজকে আর তোর এইসব মিষ্টি কথাই আমি গলে যাচ্ছি না। তুই সবসময় আমার সাথে এমন করিস, পরে ছোট আম্মুর কাছে বিচার দেওয়ার কথা বললেই তুই আবার ঢং শুরু করিস। আজকে আমি ছোট আম্মুর কাছে বিচার দিবই দিব। এই শোন না, কলেজে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি চল। না, প্রয়োজনে আজকে কলেজে যাব না, তারপরও তোকে আজকে শিক্ষা দিয়েই ছাড়বো। তারপর বহুত ঠেলাঠেলির পর রিয়ানি আম্মুর কাছে বিচার দেওয়ার চেষ্টা স্থগিত করলো। দুঃখের কথা কি আর কমুরে ভাই। আসলে সত্যি কথা বলতে এই বাড়িতে আমার কোনো দাম নাই। আমি কিছু করলেই আমার হাত খরচের টাকা বন্ধ দেওয়া হয়। আর রিয়ানি যা কিছুই করুক তার কোনো বিচার নাই। জায়গা সেসব কথা। তারপর রিয়াকে নিয়ে কলেজে পৌঁছালাম। লাঞ্চের সময় রিয়া ওর বান্ধবীদের সাথে চলে গেল।
আর আমিও হারামিগুলোর সাথে আড্ডা দেওয়ার জন্য কলেজ ক্যাম্পাসে চলে গেলাম। কিরি, তোকে আজকে এমন শুকনো শুকনো লাগছে কেন? আর বলিস না রে ভাই, এই রিয়ানির জ্বালায় তোর এই ভদ্র আর ইনোসেন্ট বন্ধুটা একেবারে শেষ। কথাটা বলার সাথে সাথেই সব হারামিগুলো হাসতে হাসতে একেবারে মঙ্গল গ্রহে যাওয়ার অবস্থা। এক বালতি রাখ মাথায় লইয়া ওই তোরা আমার এই দুর্দশা দেখা মজা লইছিস? আরে দাঁড়া দাঁড়া, আরেকটু হেসে নেই। তুই তুই ভদ্র আর ইনোসেন্ট। শালা হারামি, রিয়া তো তোকে সহ্য করে, আমি ওর জায়গায় থাকলে তোর প্রতিদিন নিয়ম করে কেলাইতাম। ভাব লয়, দেখিস তোর জামাইয়ে তোরে রুস কেলাইবে। এই শোন, আমার জামাই আমারই কেলাইবে না বুঝলি, শুধু ভালোবাসবে। আর তোর কপালে তো বিয়াই নাই। ওই বেশি পাকনামি করলে তোর চুডু বইন্ডারে লইয়া ভাগা দিমু। আমার বোন রে তো তোর কাছে বিয়াই দিব না। এই তোরা থামবি? আরে বেটা, থামাইলি কেন? ফ্রিতে তামিল মুভির কাহিনী উপভোগ করাইতেছিলাম, ভালোই তো লাগতেছিল। শালা হারামি, দাঁড়া তোরে তামিল মুভির কাহিনী উপভোগ করাইতেছি। কথাটা কই আই। ঢিসুম ঢিসুম, ওয়াও ঢিসুম। আচ্ছা ভাই, অনেক কাহিনী হয়েছে, চল এবার কিছু খেয়ে আসি, খুব ক্ষুধা লেগেছে। তারপর আমরা সবাই উঠে লাঞ্চ করতে যাব। এমন সময় পিছন থেকে কেউ একজন আমার শার্টের কলার ধরে টান মারল। ওই কোন শালা রে? পিছনে তাকাইতেই, রিয়া তুই? চল ফুচকা খাবো। না আমি যাবো না, তুই ঝাল বেশি খাস। চল বলতেছি। তারপর আমার টাইনা টাইনা ফুচকালার কাছে নিয়ে গেল। মামা, ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা দেন তো। ফট কইরা ফুচকাওয়ালাকে চোখে একটা ইশারা মারলাম আর কইলাম আমার প্লেটে যেন ঝাল না দেয়, আর রিয়ানির প্লেটে ইচ্ছা মতো ঝাল দেয়। ব্যাস, কাম হইয়া গেল, বাকিটা ইতিহাস। তারপর কলেজ শেষ কইরা বাসায় এসে ফ্রেশ হয়ে বিকালের দিকে আড্ডাখানায় চলে গেলাম। কিরি, চা খাবি? এই যে পাঠক সাহেবেরা, আমরা এখন চা খাচ্ছি, আপনারা কি খাবেন? ঢেলে দিই একটু। তারপর চা শেষ করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। রাতের খাবার শেষ করে আমার রুমে এসে স্টাডি করতেছি, এমন সময় টুন 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 টুনাটুন। এই রে, রিয়ানি কল মারছে। রিসিভ করে, কি রে এত রাতে কল দিছস কেন? তুই একটু বাইরে আয়। এই তোর মাথা খারাপ হয়ে আছে? এখন রাত 12:30 বাজে, আমি আসতে পারুম না। প্লিজ তাড়াতাড়ি আয়, খুব আর্জেন্ট। আচ্ছা আসতেছি। বল, কি জন্য ডাকছস? আমার হাত ধরে টানতে টানতে চল। আরে কই যাব? সাদেকদের বাড়ির আম গাছটা দেখছিস, এতগুলো আম ধরছে, চল চুরি করবো। কি এত রাতে আম চুরি করাবি? হায় আল্লাহ, আমারে উঠাই নিয়ে যাও। আরে বেটা, এটাই তো চুরি করার পারফেক্ট টাইম, চল চল। পরিবেশটা কত সুন্দর না, কোনো হইচই আছে? এই তেহেরির ডায়লগ রাখ। সাদ্দেকার মা টের পাইলে না চিল্লাইয়া মার্কেট ফাওয়াইয়া লাইব। আরে বেটা, টের পাবে না, তুই নিচে চুপ মেরে দাঁড়িয়ে থাক, আমি বেগ নিয়ে গাছে উঠতেছি। সাবধানে। 10 মিনিট পর। রিয়া তাড়াতাড়ি গাছ থেকে নাম, সাদেকার আম্মু টের পেয়ে গেছে। মুহূর্তের মধ্যে রিয়া গাছ থেকে নেমে আমার হাতে ধরেই সেই লেভেলের দৌড়। তারপর আমার রুমের পেছন দিকের দিয়ে
আমি আমার রুমে প্রবেশ করে রিয়ানিরে একটা হিসকা টান দিয়ে ওই জানালা দিয়েই আমার রুমে প্রবেশ করালাম। কিন্তু দুর্ভাগ্য বশত রিয়া তার শরীরের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আমাকে নিয়েই বিছানায় একেবারে আমার উপর পড়ে গেল। তারপর তামিল সিনেমার নায়ক নায়িকাদের মতো দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। রিয়া আস্তে আস্তে আমার মুখে একেবারে কাছে চলে আসছে, এতটাই কাছে যে আমি ওর প্রতিটা নিঃশ্বাস অবধি অনুভব করতে পারছি। তারপর রিয়া তার নিজের ঠোঁট জোড়া আমার ঠোঁটের ছোঁয়া পেতে যাবে, এমন সময় আমি রিয়াকে এক ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরিয়ে বললাম, রিয়া কি করছিস? মুহূর্তের মধ্যেই পরিবেশটা অন্যরকম রূপ ধারণ করলো। রিয়া খাটের এক পাশে চুপচাপ হয়ে বসে আছে আর আমি এক পাশে। দুজনের মধ্যে কঠোর এক নীরবতা বিরাজ করছে। কিছুক্ষণ পর রিয়া নীরবতা ভেঙে বলল, আমি যাচ্ছি। বলেই আমার কথার কোনো উত্তরের উপেক্ষা না করে রুমে দরজা খুলে রিয়া তার নিজের রুমে পদার্পণ করলো। আমি বিছানায় শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, রিয়া আমার সাথে এমনটা কেন করতে চাইলো? আমি তো কোনো দিনই ওকে এমন চোখে দেখি নাই। তাহলে রিয়া কি আমাকে ভালোবাসে? না না না, তা কি করে সম্ভব? এসব ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে গেছি তা আর খেয়াল নেই। সকালে রিয়ার ডাকে ঘুম ভাঙলো। আজব, তুই আজকেও আমাকে পানি মারছিস? দেখছিস নি কারবারটা? রাতে যে এত বড় একটা কাহিনী ঘটে গেছে তার কোনো প্রভাবই তার মধ্যে উল্লেখ নাই। তো কি করবো? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হ, কলেজে দেরি হয়ে যাচ্ছে। তারপর ফ্রেশ হয়ে প্রতিদিনের মতোই কলেজে চলে গেলাম। লাঞ্চের সময় হারামিগুলোর সাথে বসে আড্ডা দিচ্ছি। কিরে সাদ, তুই আজকে এত চুপচাপ কেন? না এমনি। এমন সময় রিয়া এসে, কি রে তোদের সবার কি খবর? ভালো, তোর? ফাটাফাটি। আব্বা আজকে এত খুশি কেন? ওমা, তোরা কিছু জানিস না? সবাই এক বস্তা আগ্রহ লইয়া রিয়ারে জিজ্ঞাসা করলাম, কই না তো কি? আরে আগামী সপ্তাহে আমাদের কলেজ থেকে পিকনিকে যাচ্ছে। ভাই বতনা খুশি লইয়া কি? সাত কলেজ ছুটি দিয়ে দিছে, চল বাসে যাব। তারপর হারামিগুলোর কাছ থেকে বিদায় নিয়ে রিয়াকে নিয়ে বাসায় ফিরলাম। রাতে আমার রুমে বসে স্টাডি করছি, এমন সময় রিয়া আমার রুমে প্রবেশ করলো। কি রে তুই এত রাতে আমার রুমে? আমার বিছানায় বসে আমার দিকে একটা খাতা এগিয়ে দিয়ে একেবারে গুলুমুলু হয়ে, এই অঙ্কটা বুঝিয়ে দেন না। কি রে আমি স্বপ্ন দেখতাছি না তো? হাতে একটা চিমটি কেটে? না না, আমি তো ঠিকই দেখছি, গল্লা ফাটাইয়া। আম্মু গো, আমার রুমে ভূত ঢুকছে। সাথে সাথেই রিয়া আমার মুখ চেপে ধরে। ওই শালা, আমি ভূত না, আমি রিয়া। পরক্ষণেই আম্মু এসে, কি রে ভূত কই? এটা তো আমাদের রিয়া। রিয়া মা, তুই কি ওকে ভয় দেখাইছিস? না ছোট আম্মু, আমি একটা অঙ্ক বুঝতেছি না, তাই আপনার ছেলের কাছে আসছিলাম অঙ্কটা বোঝার জন্য, কিন্তু আপনার ছেলে ওরে বাবুলে, কাঁদে না। এই হারামজাদা, রিয়াকে অঙ্কটা বুঝিয়ে দে। না আম্মু, এটা রিয়া না, ভূত। দেব একটা কানের গোড়ায়, ওটা রিয়াই। ভূত হলে ওকে ছোঁয়া যেত না। কথাটি বলেই আম্মু আমার রুম ত্যাগ করলো। কি ব্যাপার ছোট আম্মু, কি বললো সেটা কানে যায় নাই? তাড়াতাড়ি আমার অঙ্কটা বুঝাইতে বলতেছি। অঙ্ক বুঝাই দিব, সমস্যা নেই, কিন্তু একটা বিষয় কিছুতেই আমার মাথায় ঢুকছে না। তোকে বড় আম্মু এত বকাঝকা করেও একবার পড়ার টেবিলে বসাতে পারে না, আর সেই তুই কিনা নিজের ইচ্ছাতে আমার কাছে আসছিস অঙ্ক বুঝতে। আসছি, আর এখন
থেকে রোজই আসবো। আফা গো, আন্নে দুহাত লাগে, আন্নে আরে আর জানায়েন না। ওয়াও ওয়া। ওই ন্যাকামি ছাড়বি নাকি? ছোট মুখে ডাকবো। না না, তোর যখন মন চাই তখনই আসবি। গুড বয়। তারপর রিয়াকে অঙ্ক বোঝাতে লাগলাম, কিন্তু রিয়া খাতায় মনোযোগ না দিয়ে এক দৃষ্টিতে শুধু আমার দিকেই তাকিয়ে আছে। ওই, তুই অঙ্ক রেখে আমার দিকে এমনভাবে তাকিয়ে আসিস কেন? তারপর রিয়াকে অঙ্ক বোঝাতে লাগলাম, কিন্তু রিয়া খাতায় মনোযোগ না দিয়ে এক দৃষ্টিতে শুধু আমার দিকেই তাকিয়ে আছে। ওই, তুই অঙ্ক রেখে আমার দিকে এমনভাবে তাকিয়ে আসিস কেন? আমার ঠেকা পড়ছে। ওই, একদম চালাকি করবি না। আমি কোনো চালাকি করতেছি না, চুপচাপ অঙ্কটা বুঝাই দে। অঙ্ক বুঝানো শেষ, যা আমার রুম থেকে ভাগ। কেন রে? তোর রুম থেকে ভাগবো কেন? আমার একেবারে কাছে এসে ফিসফিস করে, কি রে, তোর গার্লফ্রেন্ড আছে নাকি? কথা বলবি? দেব একটা কানের নিচে। যা ভাগ, আমি এখন ঘুমাবো। যাচ্ছি যাচ্ছি, তো চেত দেখাতে কি হবে না? উফ, এই মেয়ের জ্বালায় আর পারছি না। যেভাবেই হোক এর একটা বিহিত করতেই হবে। যাই ঘুমিয়ে পড়ি, গুড নাইট। পরের দিন বিকালের দিকে হারামিগুলোর সাথে আড্ডা দিচ্ছি। কিরে বেটা, তা পিকনিকে গিয়ে তো আমরা যে যার গফ নিয়ে ঘুরতে বেরোবো, কিন্তু তুই কি করবি? তোকে এত করে বললাম একটা প্রেম টেম কর, কিন্তু তোর তো নাকি এসবে কোনো ইন্টারেস্ট নেই। আরে বেটা, সমস্যা কি? আমাদের রিয়া আপু আছে না, আর তাছাড়া রিয়া আর সাদের সামথিং সামথিং কিছু চলছে, আর সেই জন্যই তো আমাদের হিরোর জন্য, আমাদের হিরো অন্য কোনো মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। ওই সোয়াগ্গা, মায়ের খাওয়ার শখ হচ্ছে, রিয়া আমার বোন হয়। আরে বেটা, রিয়া তো দেখতে হেব্বে। ওই সোয়াগ্গা, মেজাজটা খারাপ করবি না বলে দিলাম। এই তোরা থামবি? সবসময় শুধু ঝগড়া মারামারি এসব চলতেছে। আচ্ছা বাদ দি। আর সোহাইগা, শালা মিনারির জামাই, তুই কথা একটু কম বলবি? তারপর হারামিগুলোর সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে আবার রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকিং করছিলাম। এমন সময় রিয়া আমার রুমে এসে আমার সাথেই বিছানায় শুয়ে বলতে লাগলো, দেখি কি করছিস। তারপর রিয়া আমার এতটাই কাছে চলে আসলো যে তার শরীর আমার শরীরে বারবার স্পর্শ করছে। আমি মুহূর্তের মধ্যে উঠে গিয়ে রিয়াকে বললাম, রিয়া তুই এসব কি করছিস? মা, আমি আবার কি করলাম? দেখ রিয়া, তুই এখন আর সেই ছোট্টটি নেই। এই যে তুই সারাক্ষণই আমার হাত ধরে টানাটানি করিস, আমি বিছানায় শুয়ে থাকলে তুই আমার সাথে এসে শুয়ে পড়িস। এসব মানুষ দেখলে খারাপ কিছু ভাবে, সমাজে এটা ভালো চোখে দেখে না। আরে রাখ তোর সমাজ, আমার যা ভালো লাগে আমি তাই করি। কে কি বললো না বললো এইসব দেখার সময় আমার নেই। দেখ রিয়া, তুই বড় হয়েছিস, কয়েকদিন পর তোর বিয়ে হবে, কিন্তু তখন যদি বরপক্ষ এসে তোর এসব ছেলে মানুষগুলো জানতে পারে, তখন তোর তো আর বিয়ে হবে না। ছেলে মানুষই মানে? এই, আমি অন্য কোনো ছেলের সাথে কখনো সব ঢং করেছি? যা কিছু করি সব তোর সাথেই করি। আর তুই আমার তো ভাই, বন্ধু, সব কিছু। আর আমি তোর সাথে এসব করবই। আর তা জেনে যদি কোনো শালায় না আমার বিয়ে করতে রাজি হয়, তাহলেই আমি বিয়ে করব, নয়তো ফুট। সি সি সি, নিজের হবু বরকে কেউ শালা বলে? এই প্রথম শুনলাম। শুধু শালা না, রোজ রোজ কেলাবো। তোর কোনো সমস্যা? না রে ভাউ, আমার আবার কিসের সমস্যা? কিন্তু তোর বরটার জন্য খুব কষ্ট হচ্ছে রে। ওরে রিয়ানির বর, ভাই তোর যা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সব রিয়ার আজ্ঞা পূরণ করে নে। বিয়ার পর তোর জীবনের সুখ বইলা আর কিছু থাকবো না রে ভাই। এই মাইয়া তোর জীবন প্যারা তেজপাতা কইরা দিব। ওই ফাজলামি রাখবি? চল, আম্মু খাবার নিয়ে বসে আছেন।
চল। তারপর খাবার টেবিলে আমরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। আমি খেয়াল করলাম রিয়া কিছুক্ষণ পরপরই কেমনভাবে যেন আমার দিকে তাকাচ্ছে। আমিও ফট কইরা জিব্বা বাহির কইরা একটা ভেঙচি কেটে দিলাম। মুহূর্তের মধ্যে ওই ডাইনিটা ওর পায়ের নখ দিয়ে আমার পায়ে সজোরে আঘাত করলো। গলা ফাটাইয়া চিৎকার করে উঠলাম আমি। কি ব্যাপার, কি হয়েছে? নিজেকে একটু সামনে নিয়ে কই কিছু না তো। খেয়াল সবাই আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে, আর রিয়ানি হারামজাদি মুস্কি মুস্কি হাসিতেছে। কেমনটা লাগে কি ব্যাপার, আপনারা খাচ্ছেন না কেন? তারপর সবাই এক বালতি রহস্য মাথায় লইয়া আবারও খাওয়া শুরু করলো। সবাই যখন খাওয়া দাওয়াতে ব্যস্ত, আমিও সুযোগ বুঝা রিয়ানির পাকনামির ফলটা দিয়ে দিলাম। সাথে সাথে রিয়া গলা ফাটাইয়া ও মা গো। সবাই আবারও খাওয়া দাওয়া রেখে হা হয়ে আছে। কি হচ্ছে সব? কখনো এ চিৎকার মারছে তো কখনো ও চিৎকার মারছে। আরে বেটা তুই খা, ও সব কিছু না। খেয়াল করলাম রিয়ার আব্বু কখনো আমার দিকে আবার কখনো রিয়ার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসিতেছে। এই রে কাম সারছে। বড় কাকু মনে হয় কাহিনীটা বুঝা লইছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গিয়ে কিছুক্ষণ স্টাডি করে তারপর ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতেই আমাদের কলেজ থেকে পিকনিকে যাওয়ার দিনটা চলে এলো। ভোরে কাপড় চোপড় সব গুছিয়ে রেডি হয়ে রিয়াকে ডাক দিলাম। রিয়া, তোর হইছে? একটু দাঁড়া, আসতেছি। আমি রিয়ার দিকে তাকাতেই পুরা হা হয়ে গেছি। রিয়া আজকে শাড়ি পরছে, তাও আবার ব্ল্যাক, আমার পছন্দের কালারের। আমি তো রিয়ার দিকে তাকাইয়া আছি আর বস্তার বস্তা ক্রাশ খাইতাছি। রিয়া ঝাঁকানিতে বাস্তবে ফিরলাম। কি রে এমন ভাবে তাকিয়েছিলি কেন? এই রে কাম সারছে, একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে। না মানে? আচ্ছা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল। চল। তারপর সোজা কলেজ থেকে চট্টগ্রাম। হ্যাঁ, চট্টগ্রামের বাসিন্দারা, আপনাদের এলাকায় আইয়া পড়ছি, কমেন্টের দাওয়াতটা দিয়ে দিয়েন। বাস থেকে নেমে কিছু বিখ্যাত স্থান পরিদর্শন করে শেষ বিকালের দিকে একটি নদীর ধারে একা একা বসে আছি আর মনের দুঃখে গান গাইতাছি। বন্ধু এখন গপ লইয়া টাঙ্কি মারে বইয়া বইয়া, দুঃখের ঠেলায় কান্দালয় ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আরে আপনারা কি ভাবছেন পিকনিকে গেলাম কই ফ্রেন্ডের সাথে মজা মাস্তি করব, আর তা না করে আমি একা একা নদীর ধারে বসে প্রেম না কইরা বিরহের গান গাইতেছি? ভাই রে ভাই, দুঃখের কথা আর কি কমু। আসলে আমার যাদের সাথে মজা মাস্তি করার কথা ছিল, ওই হারামিগুলো সব কয়টা তাদের গপ নিয়া আমার কান্দন আনাইতেছে আর কইতে পারুম না। আর আমি হতবাগা সিঙ্গেল, তাই একা একা সময় পার করতে আসি আর কবিতা আবৃত্তি করতেছি। সকালে উঠিয়া আমি জোরে জোরে চিল্লাই, 18 বছর বয়সে আমার জিএফ নাই কিল্লাই 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 কিল্লাই। পরক্ষণে কয়েকটি মেয়ের খিলখিল হাসির শব্দ, পিছনে ফিরে তাকাইলাম। আরে আল্লাহ রে, আমি এসব কি দেখতাছি? মায়া গো মায়া, কি আর কমু। ভাঙ্গা চূড়া গাড়িও আজকের আটা ময়দা মাইখা মুইখা একেবারে BMW হইয়া গেছে, আর আমি এইগুলা দেখা বস্তার বস্তা কিরাস খাই লইতাছি। ওই তুই এখানে একা একা কি করছিস? ভাই রে, হারামিগুলো আমাকে এখানে একা রেখা তারা তাদের গপের সাথে কোলাকুলি করতেছে। আহারে বেচারা। এই, তোর লজ্জা করে না?
তোর বন্ধুরা সবাই জেব জোগাড় করে ফেলছে আর তুই এখনো সিঙ্গেলই মরছিস। রিয়ার হাত টিপতে টিপতে, আফারে, তোর তো অনেক সুন্দরী সুন্দরী বান্ধবী আছে, তুই তাদের মধ্য থেকে শুধু আজকের জন্য আমাকে একটা গপ জোগাড় করে দে না। মুহূর্তের মধ্যে ময়দা সুন্দরীগুলোর হাসির খিলখিল শব্দে আমার কান ফাইটটা যাওয়ার অবস্থা, আর রিয়া তো রেগে মেগে একেবারে শেষ। আহারে, আমার বাবুটা বুঝি এত অসহায়। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এখানে যতজন আছি সবাই তোমার চেফ। এবার হ্যাপি? ওই তিথি, তোরা পারলে না এই হাদরামে গপ সেজে থাক, আমার পক্ষে সম্ভব না। ওকে মাই ডিয়ার আপ্পি, আপনি এখানে একা একা বসে বাদাম খান, আমি আমার গপদেরকে নিয়ে ঘুরে আসি। যা না যা, কথা বলেই এক বস্তা রাখ লইয়া রিয়া ওই স্থান ত্যাগ করলো। এরপর আমিও বস্তা বস্তা খুশি লইয়া একেবারে বাহুবলী সিনেমার নায়কের সৈন্যদের মতো এক গাঁটটি গপ লইয়া সেই লেভেলের হাঁটা দিলাম। হারামিগুলোর সামনে গিয়েই গপগুলোর সাথে আলগা পিরিত দেখাইতে লাগলাম, আর হারামিগুলো হা করে আমার দিকে তাকাইয়া থাকলো। তারপর সব হারামিগুলো একটা ধর্ষণ দিয়া আমার একটা নিরাপদ জায়গায় বসে আড্ডা দিতে লাগলাম। পরক্ষণেই কোথা থেকে যেন ফট কইরা সব হারামিগুলো আমার সামনে এসে হাজির। আমিও এক বদনা ভাব লইয়া কইলাম, কি চাই? দোস্ত, একটা ইম্পর্টেন্ট কথা ছিল। আরে বেটা, দেখছিস না হিরো এখন ব্যস্ত আছে, যা পরে আসিস। ভাই রে, খুবই জরুরি, তাড়াতাড়ি চল নয়তো। আব্বে ওই নয়তো কি? মুহূর্তের মধ্যে সব হারামিগুলো আমাকে আলগিয়া তাহলে এইভাবে তুলে নিয়ে যাব? হাত পা ছুটতে ছুটতে, ওই আমাকে ছাড় বলতাছি। তারপর হারামিগুলো আমাকে আমার অস্থায়ী গবদের কাছ থেকে নিরাপদ দূরত্বে নিয়ে সব হারামিগুলো আমার হাত পা টিপতে লাগলো। দোস্ত, আমি তো আমার গফের সাথে থাকাকালীন অন্য কোনো মেয়ের দিকে তাকাইতে পারি না, আর তুই এতগুলো গফের সাথে নিয়ে ঘুরতেছস। ভাইরে, কি এমন করছস আমাকে বল না প্লিজ। আরে আমার গরু, থুথুক্কু গরু, গরু থুক্কু গুরু। ভাই বল না, কিভাবে এতগুলো গপ একসাথে জোগাড় করলি? আচ্ছা এই কাহিনী, ওই শালারা তোদের গপ রাখা আবার গপ খুঁজছোস? এক জিনিস আর কত ভালো লাগে। ওকে, সব কিছুই বলবো, কিন্তু আমারে যে এখন খুব খিদা লাগছে। ভাই, তুই যা খেতে চাস সব খাবি, চল হোটেলে চল। এই যে ভাই, আপনারা আবার আসল কাহিনী কইয়া দিয়েন না, তাহলে ভাই আমি শেষ। তারপর হোটেলে গিয়ে পেট ভইরা খাইয়া টাইয়া বাইরে আসতেই, ভাই এইবার বল না, এত মাইয়া একসাথে কেমনে পটাইলি? ওইগুলো আমার অস্থায়ী গপ, কথাটা কইয়া খিচ্চা দৌড়। অস্থায়ী গফ মানে? আমি তো কিছুই বুঝলাম না। দৌড়ানো অবস্থায় বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তারপর পিকনিক শেষ করে নারীর টানে বাড়ি ফিরার থুক্কু। আমি তো বিয়াই করি নাই, আব্বা আম্মার টানে বাড়ি ফিরার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় ফিরে ফ্রেশ হইয়া দিলাম একখানা ঘুম। পরের দিন কলেজে যেতেই, ওই দেখ, রিয়ার হবু বর আসছে। ওই রিয়ার হবু বর কে? হুম, আরে বেটা, রিয়াপু আমাদেরকে তোদের লটর পটরের সব কথা বলে দিছি। ওই রুবাইল্লা, একদম বাজে কথা বলবি না, বলে দিলুম। তলে তলে টেম্পু চালাও না, আমরা বললেই হরতাল। ওকে ফাইন, আমি রিয়াকেই জিজ্ঞাসা করে নিচ্ছি, যদি তোদের কথা মিথ্যে হয় আমি তোদের খবর করে ছাড়বো। তারপর সোজা ক্লাসে চলে গেলাম। লাঞ্চের সময় রিয়া আসতেই, চল বাসায় যাব। কি ব্যাপার, কি হয়েছে? আগে বাসায় চল, সব বুঝতে পারবি। তারপর রিয়াকে নিয়ে বাসায় ফিরে আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করে রিয়াকে বললাম, রিয়া ছাদে আয়,
কথাটা বলেই আমি ছাদে চলে গেলাম। কিছুক্ষণ পরেই রিয়া এসে, কি রে, কি বলবি বল? তুই রিমার কাছে কি বলছস? না মানে না মানে কি? বলেছি যে আমরা দুজন দুজনকে পছন্দ করি। শুধু এতটুকুই? আর বলছি আমরা দুজন দুজনকে মানে ইয়ে করি। ওই সোজাভাবে বল। ভালোবাসি। ঠাস। রিয়া তার গালে হাত দিয়ে আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। ওই, আমি কখনো তোকে বলেছি যে আমি তোকে ভালোবাসি? আমার তো তোর প্রতি তেমন কোনো ফিলিংসই কাজ করে না। সাত, আমি তোকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমি তো বাসি না। আমার কাছে এসে আমার গালে হাত রেখে, কেন কেন তুই আমাকে ভালোবাসিস না? আমার মধ্যে কেমন কমতি আছে? দেখ, তুই দেখতে অনেক সুন্দরী, স্মার্ট, তাই তোর পিছনে অনেকগুলো ছেলেও ঘোরে। তাই বলে এটা ভাবিস না আমিও ওসব ছেলেদের মতো। আমি তোকে ওইসব ছেলেদের মতো ভাবি না সাদ, আর এই জন্যই তো আমি তোকে এতটা ভালোবাসি। দেখ, তোর প্রতি আমার একটা অদ্ভুত ভালো লাগা কাজ করতো, কিন্তু তখন বুঝতে পারিনি যে আমি তোকে ভালোবেসে ফেলেছি। কিন্তু ওই দিন পিকনিকে যখন তিথি আমার উপস্থিতিতে তোকে টাচ করছিল, তোর সাথে গভের অভিনয় করছিল, বিশ্বাস কর আমি তখন এই দৃশ্যটা নিতে পারছিলাম না। তারপর আমি অনেক ভাবলাম, আমার মনকে বারবার প্রশ্ন করলাম, কিন্তু প্রতিবারই একটাই উত্তর পেলাম যে তোকে ভালোবাসি। দেখ, এসব ঢং রাখ, নয়তো আমাদের মধ্যে যে ভাই বোনের সম্পর্কটা আছে না, আমি ওইটাও ভুলে যাব। কথাটা বলেই আমি ছাদ থেকে নেমে আসতে লাগলাম। ঠিক তখনই রিয়া আমাকে বলে উঠল, দেখ সাদ, আমি তোকে অনেক অনেক বেশি ভালোবাসি, আর সেই ভালোবাসাটা তোকে অনেকবারই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুই কখনো সেটা বুঝতেই চাসনি। কিন্তু আমার একটা কথা শুনে রাখ, তুইও একদিন এই আমাকে ভালোবাসবি, আর সেদিন আমিও তোকে ঠিক এইভাবেই ফিরিয়ে দিব। আর তখনই তুই বুঝতে পারবি কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয়। কথাটা বলেই রিয়া তার চোখ মুছতে মুছতে তার রুমে চলে গেল। যা যা, তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। রাতে বিছানা শুয়ে আছি আর রিয়ার কথাগুলো ভাবছি। আচ্ছা, রিয়া যা বললো তা কি কোনোদিনও সম্ভব? কিন্তু আমি তো রিয়াকে কখনোই এমন চোখে দেখি নাই। আরে ধুর, আমি শুধু শুধু এসব ভাবছি কেন? আমি তো রিয়াকে ভালোবাসি না, আর এটা কোনোদিন সম্ভবও না। কিন্তু তার কথাগুলো আমাকে এত ভাবাচ্ছে কেন? একটা মুহূর্তের জন্য কেন তার সেই কথাগুলো ভুলতে পারছি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই তো আমি অবাক। মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি 10টার উপরে বেজে গেছে। তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠেই আম্মুর কাছে গিয়ে, আম্মু, রিয়ানি কই? আমাকে আজকে ডাকে নি? ঠিক তখনই আমার মনে হলো রিয়ার সাথে তো কালকে ও তো আমাকে আর ডাকতে আসবে না। কি ব্যাপার, থামলি কেন? তুমি আমাকে ডেকে দাও নাই কেন? কেন ডেকে দেওয়ার মানুষের সাথে কি ঝগড়া হয়েছে? আজব, ও কেন প্রতিদিনই আমাকে ডেকে দিবে? তুমি ডেকে দিতে পারো না? কেন, এত বড় হয়েছিস, নিজে থেকে উঠতে পারিস না? আম্মু, তুমি তো জানো আমি নিজে থেকে উঠতে পারি না। আমি বলি কি, তোমার এই ছেলেটাকে বিয়ে দিয়ে দাও, তাহলে বৌমাই প্রতিদিন কান ধরে ঘুম থেকে উঠবে। আম্মু, ওই লোকটা কিন্তু তোমার এত ভালো ছেলেটাকে অপমান করতেছে। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার বাড়িতে যে জিনিসটা আছে ওটাকে তো কোনো মেয়েই বাবাই তোর মেয়ের সাথে দিবে না। আব্বু, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, ধ্যাত ভালো লাগছে না এসব। তারপর ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা না করেই ছাদে গিয়ে বসে আছি। এমন সময় রুবেলের কল রিসিভ করতে, কিরি, তুই কলেজে আসলি না যে? না মানে এমনি। এমনি মানে? রিয়াকেও দেখলাম একে একে কলেজে আসলো, কোনো সমস্যা? আরে না, তেমন কিছু না। ও আচ্ছা, আমি রাখছি, ক্ষুধা লাগছে, খাবো। ওকে, বাই। তারপর ছাদ থেকে নেমে খাবার টেবিলে বসে, আম্মু, ও আম্মু, ক্ষুধা লাগছে তো। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। দেখেননি কারবারটা?
আমি যে এখনো নাস্তা করি নাই সে নিয়ে কারোরও কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ তাই তো, রিয়া আমাকে একদিন ডেকে দেয় নাই, আমি ঘুম থেকে উঠতে পারি নাই, আমাকে খাবার খাওয়ার জন্য ডাকে নাই, আমি সঠিক সময়ে খেতেও পারলাম না, কলেজে যেতেও পারলাম না। রিয়াকে ছাড়া তো আমার জীবন একেবারেই অগোছালো। আরে ধ্যাত, ওসব ব্যাপার না। আমিও এখন থেকে নিজে থেকেই ঘুম থেকে উঠতে পারবো, নিজে থেকেই কলেজে যাব, আমিও দেখিয়ে দিব আমিও কারো সাহায্য ছাড়া চলতে পারবো। ব্যাস, যেই বাবা সেই কাজ। রাতে খাবার শেষ করে আগে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোরে অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠা ফ্রেশ হয়ে সবার আগেই খাবার টেবিলে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পরেই রিয়ার আব্বু আর আমার আব্বু খাবারের টেবিলের কাছে এসে আমাকে দেখেই রিয়ার আব্বু হা হয়ে দাঁড়িয়ে গেলেন, আর আমার আব্বু ভূত ভূত বলতে বলতে এক দৌড়ে আম্মুর কাছে চলে গেল। আম্মুর কাছে যেতে এই কি হয়েছে? আগে খাবার টেবিলে চলো। তারপর আম্মু, রিয়ার আম্মু, আব্বু সবাই এক এক সাথে এসে আমাকে দেখে সার্কাস দেখার মতো তাকিয়ে থাকলো। এই তোমরা সবাই এমন সার্কাস দেখার মতো করে তাকিয়ে আছো কেন? বাবা, তুমি সাত তো? না, সাত এর ছুডু ভাই মঙ্গল গ্রহের এলিয়েন। এই বাড়িতে দেখছি নিজেকে একটু চেঞ্জও করা যাবে না? খাবার খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পরে রিয়া আসলো, তারপর চেয়ারে বসে খাওয়া শুরু করলো। যা শালা, আমি যে এখানে বসে আছি তার কোনো রেসপন্সই নেই। আমার খাওয়া শেষ করে আমি উঠে চলে আসবো, কিরে বাবা এখনো আমার দিকে তাকাচ্ছে না? তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বাসার সামনে এসে দেখি রিয়া আমার অনেক আগে থেকে বাসার সামনে দাঁড়িয়ে আছে। তারপর একটা রিক্সা আসার সাথে সাথে এই রিক্সায় উঠে চলে গেল, আমার দিকে তাকালো না পর্যন্ত। আর কথা বলা তো দূরেরই কথা, আমি কলেজে যেতেই কিরে সাদ, তুই এক রিক্সায় আর রিয়া এক রিক্সায়? কি ব্যাপার, ঝগড়া টগড়া করছিস নাকি? আরে বেটা না, কিন্তু কেন যেন কালকে থেকে রিয়া আমার সাথে কথা বলছে না, আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। দোস্ত, আমার মনে হয় তুই হয়তো এমন কিছু করছিস যাতে রিয়া অনেক কষ্ট পেয়েছে আমার কাছে এসে। দোস্ত, রিয়া কিন্তু তোকে অনেক লাভ করে, ওর মতো মেয়ে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। এই তুই কি পাগল হয়ে গেছিস? আর ওর মেয়ে পাওয়া জীবনের সবচেয়ে দুঃখের তোর মনে আছে কিছুদিন আগে তোর শখের নতুন ফোনটা চুরি হয়ে গেছিল, আর তখন তুই অনেক কষ্ট পেয়েছিলি, কারণ তোর আব্বু বলেছিল 6 মাসের আগে তোকে আর কোনো ফোন কিনে দিবে না। আর তখন রিয়া তার নিজের গয়না বিক্রি করে তোকে আবার সেই সেম ফোনটাই কিনে দিয়েছিল। হট, কিন্তু তোরা তো বলেছিলি ওইটা তোরা সবাই মিলে কিনে দিছোস। শুধু এইটুকুই না, পিকনিকের মধ্যে আমি তোমার জিএফ সেজেছিলাম না, আর সেই জন্য রিয়া আমার সাথে এখন পর্যন্ত কথা বলে না। রিয়া তোকে সত্যি অনেক লাভ করে রে। শুধু এতটুকু শুনেই থমকে গেলি? এমন কতবার যে তোকে রিয়া নিজে বিপদে পড়ে তোকে সেভ করেছে সেটা হয়তো রিয়া ছাড়া আর কেউ জানে না, কারণ রিয়া এই বিষয়গুলা কাউকে জানতে দেয় না। তোর খেয়াল, ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামে তুই টুকলি নকল করেছিলি, কিন্তু স্যার সেটা বোঝার আগেই তুই সেটা নিচে ফেলে দিসলি। পরে স্যার ওই টুকলির হাতের লেখা মিলিয়ে তোকে দোষী সাব্যস্ত করে অফিসে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে তোকে আর নির্দোষ বলে ছেড়ে দিয়েছিল, কারণ সেই দোষটা অন্য আর কেউ নয়, তার নিজের ঘাড়ে নিয়ে নিছিল। চিনতে পারি নাই উনি সবাইকে মানা করেছিল তোর কাছে যেন তার পরিচয়টা কেউ না দেয়, কিন্তু আমি তার পরিচয়টা এখন দিয়ে দিছি। ওটা রিয়াই ছিল। বলবো মানে? কিন্তু সে কি ছিল? আমি অনেকবার চেষ্টা করেছি ওই মানুষটাকে সেটা জানার জন্য, কিন্তু কেউ নাকি তাকে চিনতে পারে নাই। চিনতে পারি নাই উনি সবাইকে মানা করেছিল তোর কাছে যেন তার পরিচয়টা কেউ না দেয়, কিন্তু আমি তার পরিচয়টা এখন দিয়ে দিছি। ওটা রিয়াই ছিল। ওদের কথাগুলো শুনে আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি এটা কি করলাম? আমি রিয়াকে চিনতে পারলাম না, আমার সত্যিকারের ভালোবাসার মানুষটাকে চিনতে পারলাম না।
না না, আমি একদম ঠিক করিনি। আর মুহূর্তের জন্য দেরি না করে রিয়ার কাছে চলে গেলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি রিয়ার কাছে পৌঁছানোর সাথে সাথেই ক্লাসে স্যার প্রবেশ করলেন। রিয়ার দিকে তাকিয়ে দেখি ও চুপচাপ বসে আছে, ক্লাস চলছে। আমি রিয়ার দিকে বারবার তাকাচ্ছি, ওর সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে পেরেই উঠছি না। এমন তো অবস্থায় কিছুক্ষণ চলার পর ক্লাসের স্যার বিষয়টা লক্ষ্য করে। না কিছু না, সরি স্যার। যাক বাবা, ক্লাসটা শেষ হয়েছে, এখন রিয়ার সাথে কথা বলা যাবে। রিয়ার কাছে গিয়ে, রিয়া আমার ভুল হয়ে গেছে, প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দে না। রিয়া প্লিজ চুপ করে থাকিস না, কিছু তো বল। তারপর রিয়া তার ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আমিও ওর পেছন পেছনে বেরিয়ে পড়লাম। রিয়া কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সায় উঠে পড়লো। রিয়া প্লিজ দাঁড়া, শুধু একটা বার আমার সাথে কথা বল। রিক্সা চালককে উদ্দেশ্য করে, মামা আপনি যান। রিক্সা চলতে শুরু করলো আর আমি অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। প্রায় 15 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছি, কোনো রিক্সাও পাচ্ছি না। তারপর বাধ্য হইয়া হাঁটা ধরলাম। কিছু দূর যাওয়ার পর একটা রিক্সা পেলাম। তারপর বাসা পৌঁছেই রিয়ার আম্মুকে জিজ্ঞাসা করলাম, বড় আম্মু রিয়া কোথায়? কি বলছেন? রিয়া তো আমার অনেক আগেই কলেজ থেকে বেরিয়ে গেছে। রিয়াকে একটা কল দেন তো। তারপর রিয়ার আম্মু রিয়াকে কল দিল। কল রিসিভ করে, আম্মু আম্মু আমি তো একটু শপিংয়ে আসছিলাম। আচ্ছা আম্মু, কি রে? ও একা একা শপিংয়ে গেছে। হয়তো ওনাকে কিছু বুঝতে না দিয়ে। তারপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। একা একা বসে আছি আর ভাবছি রিয়া আমার সাথে কথা কেন বলছে না। প্রায় আধা ঘন্টা পর রিয়া ছাদে এসে, কি রে, কলেজে এমন করছিলে কেন? তুই আমার সাথে কথা বলা বন্ধ করে দিছস কেন? না, আমি তোর সাথে কথা বললে তো তুই বিরক্ত হোস। আমি আর কাউকে বিরক্ত করতে চাই না। এই আমি কখন বলছি যে তুই আমার সাথে কথা বললে আমি বিরক্ত হই? তাই না? আচ্ছা সব বাদ দে, এখন বল তুই কলেজে কি পড়তে চেয়েছিলি? 1 মিনিট দাঁড়া, আমি আসতেছি। কই যাস? আসতেছি, একটু ওয়েট কর। তারপর সাদের গোলাপ গাছ থেকে একটা গোলাপ ফুল দিয়ে রিয়ার কাছে এসে হাঁটু গেড়ে বসে ওকে বলতে লাগলাম, রিয়া আমি এতদিন শুনেছি কেউ বড় ধরনের কোনো পণ্য করলে তার প্রতিদান নাকি উপরওয়ালা এই পৃথিবীতেই দিয়ে দেয়, কিন্তু আমি জানি না আমি কোনো পণ্যের বিনিময়ে তোর মতো একটা মেয়েকে আমার জীবনে পেয়েছি। রিয়া তুই যখন আমার সাথে সারাক করে কথা বলতি, ঝগড়া করতি, তখন আমার খুব বিরক্ত লাগতো। কিন্তু তুই যখন আমার সাথে কথা বলা ঝগড়া করা বন্ধ করে দিলি, তুই নিজেও জানিস না আমি তোর সে বিরক্তগুলা কতটা মিস করছি। রিয়া তুই ছাড়া এই সাত অসম্পূর্ণ। তুই কি এই ছেলেটাকে সম্পূর্ণ করবি? রিয়া আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? রিয়া কিছুক্ষণ চুপ থেকে তারপর সাত থেকে চলে যেতে লাগলো। আমি রিয়ার হাত ধরে আবার একেবারে কাছে টেনে দিয়ে, রিয়া প্লিজ তুই আর রাগ করিয়ে থাকিস না, আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুই আমাকে মেনে নে। সেটা সম্ভব না। রিয়া তুই এত এত জেদ ধরেছিস, আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। সাত, আমার রিলেশন আছে। রিয়ার বুকে এই কথাটা শোনার সাথে সাথেই মনে হলো আমার বুকের বাম পাশটা কেউ যেন ধারালো কোনো কিছু দিয়ে আঘাত করছে। শরীরের প্রত্যেকটা অংশ প্রত্যংশগুলো অবশ হয়ে যেতে লাগলো। বল, আমি নিজেকে কিছুটা সামলে দিয়ে রিয়াকে বললাম, রিয়া তুই মিথ্যা বলছিস। না, আমি যেটা বলছি সত্যি বলছি। আমি যেদিন তোকে প্রপোজ করছিলাম তাই 2 দিন আগে রোহান আমাকে প্রপোজ করে, কিন্তু আমি ওনাকে না বলে দিয়েছিলাম। পরের দিন উনি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু আমি তখন ওদেরকে না বলে দিই। পরে আমার আর তোর আপু রোহানের প্রস্তাব না বলে দেওয়ার কারণে জিজ্ঞেস করেন, আর আমিও তখন তাদের মুখের উপর বলে দিয়েছিলাম যে আমি তোকে ভালোবাসি আর বিয়ে করলে তোকেই করব। আর তখন তোর আব্বু বলেছিল যে আমি যে তোকে ভালোবাসি সেটা তুই জানিস কিনা, কিন্তু তুই তো জানতি না।
আর ওটাও ওনাদেরকে বলে দিয়েছিলাম। ওরা তোর আব্বু বললো তোকে জানানোর জন্য। আর তুই যদি রাজি থাকিস তাহলে তোর কাছে আমাকে বিয়ে দিবে। তুই তো রাজি ছিলি না। তারপরও ওনাদেরকে আমি অনেক বুঝিয়েছি যে আমি তোকে ছাড়া ভালো থাকতে পারবো না, কিন্তু ওনারা আমার কোনো কথাই শোনেননি। রোহানের সাথে আমার বিয়ের পাকা কথা দিয়ে দিয়েছে। তোর বিয়ে হয়ে যাচ্ছে, তোকে বরপক্ষ দেখতে আসলে, অথচ আমি কিছুই জানি না। বরপক্ষ যখন এসেছিল তখন তুই বাসায় ছিলি না, আর পরে তুই বললি যে তুই আমাকে ভালোবাসিস না। তাই আমি সবাইকে মানা করেছিলাম যেন আমার বিয়ের কথাটা তোকে আর কেউ না জানে। সাদ, তুই আমাকে ভুলে যা। সাদ, তুই আমাকে ভুলে যা। কথাটা বলেই রিয়া কান্না করতে করতে ছাদ থেকে নিচে নেমে গেল, আর আমি ছাদে ধাপাস করে বসে পড়লাম। কথাটা বলেই রিয়া কান্না করতে করতে ছাদ থেকে নিচে নেমে গেল, আর আমি ছাদে ধপাস করে বসে পড়লাম। ওদের অজান্তে অনবরত দু চোখের জল ঝরতে লাগলো। এতদিনে শুনতাম ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে নাকি খুব বেশি কষ্ট হয়, কিন্তু কখনো কখনো ভাবিনি কষ্ট যাতে সত্যি এত বেশি হয়। দিতে পারছিলাম না। অন্যদিকে রিয়া নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে সবার আড়ালে লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। প্রায় 2 ঘন্টা পর নিজেকে কিছুটা স্বাভাবিক করে ছাদ থেকে নিচে নেমে আসলাম। বিকেলের দিকে রুমে শুয়ে আছি, এমন সময় রুবেলের কল। বল। বলবো মানে? কয়টা? এখনো আড্ডাখানায় আসিস না কেন? তোরা আড্ডা দে রে, আমার ভালো লাগছে না। কি ব্যাপার, তোর শরীর খারাপ? তোর কণ্ঠ এমন লাগছে কেন? না, তেমন কিছু না। আচ্ছা, আমি তোর বাসায় আসতেছি। আচ্ছা আয়, 5 মিনিট পর। কি রে, এই অবেলায় শুয়ে আছিস? তোর তো জ্বরও নেই। কি রে, রিয়ার সাথে কিছু হয়েছে? কি ব্যাপার, কিছু বলছিস না কেন? রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার কথাটা শোনার সাথে সাথেই রুবেল যেন আকাশ থেকে পড়লো। তুই কি বলছিস? যা শুনছিস তাই হচ্ছে। আগামী সপ্তাহে রিয়ার বিয়ে। তা তুই বসে আছিস কেন? তুই রিয়াকে বলেছিস যে তুই রিয়াকে ভালোবাসিস? বলছি, কিন্তু এখন আর ওর পক্ষে কিছু করা সম্ভব না। আচ্ছা, আমি আঙ্কেল আন্টিকে বুঝাই বলতেছি। ওনারা তো আমাকে রিয়ার মাধ্যমে আগেই জিজ্ঞাসা করেছে আমি রিয়াকে পছন্দ করি কিনা, কিন্তু আমি তো তখন রাজি ছিলাম না। কিন্তু তুই তো এখন রাজি আছিস। আমি আঙ্কেল আন্টিকে বলে দিচ্ছি। কথাটা বলেই আব্বু আম্মুকে কথাটা জানানো উদ্দেশ্য রুবেল উঠে গেল। আমি রুবেলের হাত ধরে ওকে আটকে, রুবেল প্লিজ, তুই এই ব্যাপারে আব্বু আম্মুকে কিছু বলবি না। আমি আর কাউকে কষ্ট দিতে চাই না। তো তুই নিজে যে কষ্ট পাচ্ছিস, কষ্টের কারণটা তো আমি নিজেই। কথাটা বলার পরপরই রুবেল আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলতে থাকে, তুই কেন এমন করছিস? আরে বোকা, এসব কিছু না, কয়েকদিন হয়তো একটু কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চল, বাইরে থেকে একটু বেরিয়ে আসি, তোর ভালো লাগবে। চল। অন্যদিকে রিয়ার সাথে যা ঘটেছে। রাত 9:30, রিয়ার ফোনে রোহানের কল। রিয়া প্রথমবার কল রিসিভ করেনি। রোহান আবার কল করলো, রিয়া আবার কল রিসিভ করলো। হ্যালো, কি ব্যাপার, বিজি নাকি? না। ও, কেমন আছো? ভালো, আপনি? ভালো। আচ্ছা, যে জন্য তোমাকে কল দিছি, আসলে কালকে আমার অফিসের কাজে একটু কিশোরগঞ্জের বাইরে যেতে হবে। তুমি এক কাজ করো, আমার আম্মু আর তোমার আম্মুকে নিয়ে শপিংটা সেরে ফেলো। আর আমি তো আসতে পারবো না, তুমি তোমার ভাইয়াকে সাথে নিয়ে যেও। কিন্তু আপনি আসলে তো ভালো হতো। প্রয়োজন হলে আমরা কালকের পরের দিনই শপিং করি। না, কালকেই করে ফেলো। আচ্ছা, আমি রাখছি। তারপর রুবেলের সাথে অনেকক্ষণ ঘুরলাম, আড্ডা দিলাম। প্রায় রাত 11টায় রুবেলকে বিদায় দিয়ে একটা ফার্মেসিতে গিয়ে কিছু ঘুমের ওষুধ নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরতেই দেখি আব্বু আম্মু দুজনেই এখনও আমার অপেক্ষায় বসে আছে। এই, তুই কি আর শুধরাবি না? কয়টা খেয়াল আছে এখন তোর বাসায় আসার সময় হলো?
থামো, ওকে খাবার দাও। আমার ক্ষুধা নাই, কথাটি বলেই আমি আমার রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে আছি, ঘড়ির কাঁটায় রাত 2:30 বাজে। এখনও ঘুম আসছে না। বিছানা থেকে উঠে টেবিলে রাখা ঘুমের ওষুধগুলো সব একসাথে খেয়ে ফেললাম। 2 মিনিট পরই প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার মাথায় কেউ বিষাক্ত কিছু দিয়ে আঘাত করছে। কোনো মতে উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিলাম। ব্যথাটা যেন ক্রমশ বেড়েই চলেছে। হঠাৎ করেই আমার মুখ দিয়ে অনবরত বমি আসা শুরু করলো। প্রচণ্ড ক্লান্তিতে কখন যে ওয়াশরুমের ফ্লোরে পড়ে ঘুমিয়ে গেছি তা আর খেয়াল নেই। সকালে কারোর ঝাঁকানিতে চোখ খুললাম, দেখি আম্মু। আর আম্মুর পাশেই আব্বু, রিয়ার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আর রিয়া দরজার সামনে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। চোখের কোণে এক ফোঁটা জল আসতেই সাথে সাথে ওর হাত দিয়ে মুছে ফেললো। কি ব্যাপার সাদ, তুই এখানে কেন? আমি জানি না, রাতে মাথা ব্যথা উঠেছিল, পরে চোখে মুখে পানি দেওয়ার জন্য ওয়াশরুমে এসেছিলাম। তারপর আমার আর কিছু খেয়াল নেই। আচ্ছা বাবা, গোসল করে নে। আচ্ছা। তারপর গোসল ছেড়ে নাস্তা করে আমার রুমে এসে ফেসবুকে ঘাটাঘাটি করছিলাম। এমন সময় আমার রুমে রিয়া প্রবেশ করলো। কিছু বলবি? হুম। তো বল। আমার সাথে একটু শপিংয়ে যেতে পারবি? কেন, রোহান ভাইয়া যাবে না? না। আচ্ছা তুই যা, আমি রেডি হয়ে আসছি। রিয়া কেমনভাবে যেন আমার দিকে তাকিয়ে বলল। তারপর ও আমায় রুম ত্যাগ করলো। ড্রাইভারের পাশের সিটে আমি আর রিয়ার আম্মু আর আমার আম্মু পিছনে গিয়ে বসলেন। সাদ, পেছনে তো সিট আছে, তুমি আমাদের সাথে চলে এসো। না না বড় আম্মু, আমি এখানেই ঠিক আছি। তারপর গাড়ি স্টার্ট করলো। শপিং মলে পৌঁছে তাদের কথা মতো আগে শাড়ির দোকানে প্রবেশ করলাম। রিয়ার আম্মু আর আমার আম্মু শাড়ি পছন্দ করতে লাগলেন। আর রিয়া বরাবরই আমার দিকে তাকাচ্ছে। আমি বিষয়টা বুঝেও এড়িয়ে গেলাম। ঠিক তখনই রিয়ার বড় আম্মু আর আম্মুকে বলল, তোমার শাড়ি পছন্দ করো, আমি সাদকে নিয়ে একটু গহনার দোকানে যাচ্ছি। আচ্ছা যা। তারপর রিয়া আমাকে নিয়ে গহনার দোকানের সামনে দিয়ে বাইরে চলে যাচ্ছে। ঠিক তখনই আমি, রিয়া কই যাচ্ছি? চুপচাপ আমার সাথে চল, কোনো কথা বলবি না। আজব, আমরা বাইরে কেন যাচ্ছি? বললাম না কোনো কথা বলবি না। তারপর রিয়া আমাকে নিয়ে শপিং মলের বাইরে গিয়ে, তুই কেন এমন করছিস? ও মা, আমি আবার কি করলাম? তুই রাতে এতগুলো ঘুমের ওষুধ খেয়েছিস? কে কে বলেছে? কে 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 বলেছে তোকে? সকালে ছোট্ট আমার চিৎকারে আমি ওয়াশরুমে গিয়ে দেখি তুই ওয়াশরুমের ফ্লোরে পড়ে ঘুমিয়ে আছিস। আমার তখনই সন্দেহ হয়েছিল তুই হয়তো রাতে উল্টাপাল্টা কিছু খেয়েছিস। পরে আমি তাড়াহুড়ো করে তোর রুমে যাই। তোর রুমের দরজা খোলাই ছিল আর ফ্লোরে এক পাতা ঘুমের ট্যাবলেট পড়া ছিল, তার পুরোটাই খালি। আমি নিচের দিকে তাকিয়ে আছি। রিয়া আমার দু কাঁধের উপর হাত রেখে আমাকে ঝাঁকানি দিয়ে, কেন করেছিস এসব? ঘুম আসছিল না। আচ্ছা চল, শপিং শেষ করতে হবে, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। তারপর আমি শপিং মলে ঢোকার জন্য যেই পা বাড়ালাম ঠিক তখনই রিয়া আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। রিয়া কি করছিস এসব? আমার কাঁধের উপর হাত রেখে, তুই আমাকে কথা দে তুই আর এইসব উল্টোপাল্টা কিছু খাবি না। রিয়া, এটা পাবলিক প্লেস, প্লিজ আমাকে ছাড়, লোকে খারাপ কিছু ভাববে। আমি তোকে জড়িয়ে ধরলে লোকে খারাপ কিছু বলবে, সেটা তোর খবর আছে? কিন্তু তুই যে উল্টাপাল্টা নিয়ে খেয়ে নিজেকে শেষ করে দিচ্ছিস সেটা তোর খেয়াল নাই? আমি তো 2 দিন পরেই চলে যাব, কিন্তু তোর কিছু হয়ে গেলে তোর আব্বু, তোর আম্মু, আমার আব্বু আম্মুকে কে দেখবে? ওরা কাকে নিয়ে বেঁচে থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি আর এসব খাবো না। এবার হ্যাপি? সত্যি বলছিস তো? সত্যি। চল চল চল, দেরি হয়ে যাচ্ছে।
তারপর রিয়াকে নিয়ে শপিং মলে ঢুকে শপিং শেষ করে বাসায় ফিরলাম। দেখতে দেখতে রিয়ার বিয়ের দিনটা খুবই নিকটে চলে এলো। ঘড়ি কাটাতে রাত 10টা। রাতটা পেরোলেই রিয়া নামক মেয়েটা আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, অন্য কারোর হয়ে যাবে সে। রুমের দরজাটা বন্ধ করে বসে বসে এসব কথাই ভাবছিলাম। আচমকা খেয়াল করলাম কোনো কারণ ছাড়াই আমার দু চোখ দিয়ে বৃষ্টির মতো জল ঝরছে। আজব তো, আমি তো কান্না করছি না, তাহলে আমার চোখে জল কেন? ভীষণ কষ্ট হচ্ছিল। জন্মের পর থেকে যাকে ছাড়া কখনো একটা দিনও কাটায়নি, আর এখন তাকে ছাড়া দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি কিভাবে কাটাবো? না, নিজেকে আর কোনোভাবে ঠিক রাখতে পারছিলাম না। এক সময় রিয়াকে দেওয়া সেই কথাটা উপেক্ষা না করেই বাজারের উদ্দেশ্যে বের হলাম। বাজারে পৌঁছে কয়েক প্যাকেট সিগারেট আর কিছু ঘুমের ওষুধ নিয়ে বাসায় ফিরলাম। তারপর প্রায় রাত 12টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে ছাদে চলে আসলাম। নিজের এই করুণ দশা দেখে নিজেই খুব হাসি পাচ্ছিল। কেন আমি আগে রিয়াকে ভালোবাসতে পারলাম না? কেন 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 কেন? নিচে আমাদের সকল আত্মীয় স্বজনেরা উল্লাসে মেতে আছে, আর আমি অধম ছাদে বসে সিগারেট ধরাচ্ছি। নিজেকে খুব বেশি অসহায় মনে হচ্ছিল। দুহাতে দুটা করে একসাথে মোট 4টা সিগারেট ধরালাম। নিকোটিনের এই বিষাক্ত ধোঁয়া এই অবুঝ ছেলেটাকে ভিতরে প্রথমবার প্রবেশ করতেই কাশতে কাশতে চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে, তবুও থামেনি। পাগলের মতোই একের পর এক সিগারেট ধরিয়ে বিষাক্ত ধোঁয়াগুলো কে আপন করে নিয়েছে। খুব ঘুম পাচ্ছে। শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচড়া করার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে হয়তো। চোখগুলো নিজের অনিচ্ছার সত্ত্বেও আস্তে আস্তে করে বন্ধ হয়ে যেতে লাগলো, আর আমি গভীর ঘুমে তলিয়ে যেতে লাগলাম। জানি না এই ঘুম আর ভাঙবে কিনা, ভোরের আলোটা আবারও দেখতে পাবো কিনা। সকালে রিয়ার চিৎকারে ঘুম ভাঙলো। রিয়া আমাকে মারতে শুরু করলো আর বলতে লাগলো, মনে খুব শখ হচ্ছে না? এই আমি তোকে এখন মেরে ফেলবো বলেই কান্না করে দিল। আমি শুধু এক দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে আছি। আমি এত করে মানা করার পরও কেন এমন করলি? ভীষণ কষ্ট হচ্ছিল রে। আমার চোখ দিয়ে বৃষ্টির মতো জল ঝরছে আর ঠোঁট জোড়া অনবরত কাঁপছে। তোকে ছাড়া তো কখনো থাকিনি রিয়া, শেষবারের মতো আমাকে একটাবার জড়িয়ে ধরবি? আর তো কখনো তোকে জড়িয়ে ধরতে। কথাটা বলে শেষ করার আগে রিয়া আমাকে খুব জোরে শক্ত করে জড়িয়ে ধরলো। এর আগে আমি নিচ থেকে কখনো রিয়াকে ছুঁয়েও দেখিনি, কিন্তু আজ আমি নিজেকে সামনে রাখতে পারলাম না। খুব শক্ত করে রিয়াকে জড়িয়ে ধরলাম। দুজনের চোখ দিয়ে অঝোছর জল ঝরছে। রিয়ার চোখের জলে আমার টি শার্টটার পিছনে অনেকটা অংশ ভিজে গেছে। আমি রিয়াকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু রিয়া আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরছে। হু হু করে কেঁদে দিল। কিছুক্ষণ পর, রিয়া ছাড়, অনেক সময় হয়ে গেছে, তোকে নিচে না পেলে আবার সবাই খোঁজাখুঁজি করবে। রিয়া আমাকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আম্মু, তুমি? বড় আম্মু? আমি 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 ঠাস, তোর এত বড় সাহস! তুই আমার মেয়েকে ভালোবাসিস? আম্মু, তুমি ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। তুই চুপ থাক। এই, তোকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে তুই রিয়াকে ভালোবাসিস কি না, তখন তুই মানা করেছিলিস কেন? আমি জানি না। আচ্ছা, আমি বরপক্ষকে ফোন দিয়ে বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছি। বড় আম্মুকে থামিয়ে, না বড় আম্মু, ওনারা আর এখন মানবে না, আর আঙ্কেল আব্বুও এটা মেনে নিবে না। তুমি ওদেরকে কিছু বলো না। তা বলে তোরা দুজন আলাদা হয়ে যাবি? কি বলছিস এইসব? বড় আম্মু, আমি আর রিয়া যখন আমাদের পরিবারের জন্য আমাদের ভালোবাসা জলাঞ্জলি দিতে পেরেছি, তাহলে তুমি কেন পারবে না? মুহূর্তের মধ্যে বড় আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তারপর শাড়ির আঁচল দিয়ে মুখ আড়াল করে ছাদ থেকে নেমে যাওয়ার সময় পিছন ফিরে তাকিয়ে বলেন, তোরা পালিয়ে যা। তারপর উনি নিচে নেমে যাবেন।
আমি ছাদ থেকে নামার জন্য যেই পা বাড়ালাম ঠিক তখনই রিয়া খপ করে আমার হাত ধরে ফেলল। আমি রিয়ার দিকে তাকাতেই রিয়া বলে ওঠে, চল না। কোথায়? দূরে কোথায়, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। রিয়ার কপালে একটা চুমু দিয়ে, না রে, আমি আমার ভালোবাসার মানুষটাকে কলঙ্কের দাগ লাগাতে চাই না। কথাটা বলেই আমি নিচে চলে এলাম। কিছুক্ষণ পর রিয়াও নিচে চলে এলো। প্রায় 12টার দিকে বরপক্ষ আমাদের বাসায় প্রবেশ করলো। আর তখনই কোথা থেকে যেন রুবেল, ইকবাল, সোহাগ আর রিমা এসে হাজির। ওরা আমার কাছে এসে, ভালো তোরা? কারোর মুখে কোনো কথা নেই। আচ্ছা, তোরা এত লেট করলি কেন? কিছুক্ষণ পর রিয়াকে বধূ সাজিয়ে বিয়ের আসরে বসালো। সবাই বিয়ের আসরের কাছে গিয়ে দাঁড়ালাম। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। কাজী সাহেব বললেন, বলো মা কবুল। রিয়া তখনও চুপ করে আছে। কাজী সাহেব আবারও বললেন, বলো মা কবুল। গিয়ে রিয়াকে কবুল বলার জন্য হ্যাঁ সম্মতি প্রদান করলাম। ঠিক তখনই রোহান ভাইয়া বিয়ের আসর থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। সবাই অবাক হয়ে রোহান ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আর তাদের মধ্যে কেউ কেউ নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করলো, কি ব্যাপার, জামাই বিয়ের আসর ছেড়ে উঠে পড়লো কেন? ওমা, এসব কি হচ্ছে? তারপর রোহান ভাইয়া আমার কাছে এসে আমার কাঁধের উপর হাত রেখে বলতে শুরু করলেন, নিজেকে কি ভাবো? খুব বড় হয়ে গেছো। ভাইয়া এসব কি বলছেন? চুপ, আর একটাও কথা বলবা না। তোমার বন্ধুরা আমাকে সব বলেছে। হারামিগুলোর দিকে তাকাতেই সব কয়টা হাত বেঁধে নিচের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই আমার পিঠে কারোর হালকা ছোঁয়ার অনুভব করলাম। তাকিয়ে দেখি রিয়ার আম্মু। রিয়ার আব্বু বললেন, শুধু আমাদের সম্মানের কথাই ভাবলে, নিজের কথাটা একেবারেও জন্য ভাবলে না? দোষটা তো আমারই ছিল। রিয়ার আব্বু আবারও বলল, মাথা বাঁকিয়েও না সম্মতি প্রদান করে না, এখানে তোমার কোনো দোষ নেই। আসলে এই ঘটনাটা আমাদের সবার সাথেই ঘটে। আমরা কখন যে কাকে ভীষণভাবে ভালোবেসে ফেলি সেটা আমরা নিজেরাও জানি না, কিন্তু সেই ভালোবাসাটা আমরা তখনই উপলব্ধি করতে পারি যখন আমাদের সেই ভালোবাসার মানুষ আমাদের থেকে দূরে সরে যায়। আর আমরা তখন বুঝতে পারি যে তাকে ছাড়া আমাদের জীবনটা কতটা মূল্যহীন। দেখো স্যার, আমি জানি তুমি রিয়াকে কতটা ভালোবাসো, আর রিয়াও তোমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। সেটা আমার থেকে তুমি বেশ ভালো করে জানো। আঙ্কেল, আপনি? রিয়ার আব্বু বলল আমাকে থামিয়ে দিয়ে, তুমি কি ভাবো আমরা তোমাদের কোনো খোঁজ খবর রাখি না? তুমি যেদিন ঘুমের ওষুধ খেয়ে ওয়াশরুমে পড়ে ঘুমিয়েছিলে ওই দিনই আমরা বুঝে গিয়েছিলাম যে তুমি রিয়াকে কতখানি ভালোবাসো। কিন্তু তোমার আম্মু বলেছিল যে এটা নাকি শুধু মাত্রই তোমার আবেগ, আসলে তোমার নাকি ফ্যামিলির প্রতি কোনো কেয়ারই নেই, আর সেই জন্যই এসব উল্টোপাল্টা করতেছ। এখন বুঝতে পারতেছি তোর ছেলে ফ্যামিলিটাকে কতটা ভালোবাসে। যেই ছেলে তার পরিবারের সম্মানের কথা ভেবে তার ভালোবাসাকে জলাঞ্জলি দিতে পারে, সে আর যাই হোক খারাপ ছেলে হতে পারে না। আব্বু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আই অ্যাম সরি, আমি এতদিন আমার ছেলেটাকে চিনতে পারিনি। আব্বু এসব কি বলছো? তারপর আব্বুকে ছেড়ে হারামিগুলোর কাছে গেলাম। সবগুলো নিচের দিকে তাকিয়ে আছে। আমি সবগুলোকে একেবারে জড়িয়ে ধরে বলতে লাগলাম, তোদের জন্যই মনে হয় আমার জীবনটা ধন্য। আমি সত্যি খুব ভাগ্যবান যে তোদের মতো বন্ধু পেয়েছি। হয়েছি, আর গলতে হবে না। আগে বিয়ের আসরে গিয়ে রিয়াকে আমাদের ভাবি বানা। তারপর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। মাতা মুসাম্মাদ তাসলিমা আক্তার কোহিনুর এবং পিতা মোহাম্মদ সারোয়ার জাহান সবুজ মিয়ার সুযোগ্য পুত্র মোহাম্মদ শ্রাবণ আহমেদ শাহেদ তারফে সাদ সাহেবকে আপনি বিয়ে করতে রাজি থাকলে বলুন মা কবুল। কবুল। যাক বাবা, ভালোই হয়েছে, বিয়েটা সেরে ফেললাম। হ্যালো জনগণ, আমাদের জন্য দোয়া করবেন। রাত 12টা, সাদে আমি আর হারামিগুলো। দেখ ভাই, বিশ্বাস কর আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এসব ঠপবাজিতে কাজ হবে না, পকেটে যা আছে বের কর।
দেখ, তোরা আর একবারও আমার কাছে টাকা চাইলে আমি কাইন্দা দিমু। ওয়া ওয়া। ওই মামু, এইসব ন্যাকামি। তারপর অনেক ন্যাকামি কাহিনী কইরাও আমার পকেটখানা বাঁচাইতে পারলাম না। মানে পকেট ফাঁকার কষ্ট আর এক বদনা ভয় লইয়া বাসর ঘরে সামনে দাঁড়িয়ে আছি। এমন সময় হারামিগুলো আমাকে ধাক্কা দিয়ে বাসর ঘরে দিয়াই বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমিও মনে এক বালতি সাহস জোগাড় কইরা ঠাস ঠুস 2টা কাশি মারলুম। সাথে সাথে রিয়া বিছানা থেকে নেমে আমার পায়ে ধরে সালাম করতে লাগলো। আমিও ফট কইরা রিয়ার মাথায় হাত রেখে ফেললাম। বেঁচে থাকো বাছা, বেঁচে থাকো। তুই আমারে কি কইলি? সরি, বউ বলতে গিয়ে বাছা বলে ফেলেছি। ইয়ার্কি মারছিস? তোর আজকে বিড়াল মারা বন্ধ। না, ওয়া ওয়া। কথাটা বলে রিয়া বিছানা থেকে একটা বালিশ আর চাদর ফ্লোরে ছুঁড়ে মারলো। তারপর অনেক ঠেলাঠেলি কইরাও কোনো লাভ হইল না। শেষে ফ্লোরেই ঘুমাতে হইল। ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে গেল। উঠতে যাব ঠিক তখনই আমার বুকে ভারী কিছু অনুভব করলাম। খেয়াল করে দেখি রিয়ার নিষ্পাপ বাচ্চার মতো গুটিসুটি মেরে আমার বুকে ঘুমিয়ে আছে। আমি আলতো করে ওর কপালে একটা সুখের পরশ এঁকে দিলাম। ওকে কোলে নিয়ে ফ্লোর থেকে তুলে বিছানায় শুয়ে দিলাম।